বসে আছি মাঠের মধ্যখানে। হ্যাঁ, একাই বসে আছি। আমার সাথে সঙ্গ দিয়ে বসানোর এখনও কাউকে খুঁজে পাইনি। আমি যুবরাজ। আজকে আমার ভার্সিটি প্রথম দিন। মনে আছে কিছুটা ভয়, যেহেতু প্রথম দিন। তার মানে বুঝতেই পারছেন, র্যাগিং তো হবেই। আল্লাহ, কোনো রকম কিছুদিন কেটে গেলেই বেঁচে যাব। দোয়া করি সিনিয়রদের চোখে যেন না পড়ি। আল্লাহ আমাকে বাঁচাইও। প্রথম দিন আমার কোনো রকম কেটে গেলেও দ্বিতীয় দিন আমি ধরা পড়ে যাই। ঘটনাটা এমন হয় যে, আমি যখন পায়ের সাহারা নিয়ে ভার্সিটি গেটে প্রবেশ করেছিলাম, আমার পাশ দিয়ে দামি একটা গাড়ি কেউ একজন গেল। তাতে আমি তেমন গুরুত্ব দেইনি। আমি আমার মতোই ভেতরে গেলাম। যখন আমি ক্লাসে প্রবেশ করব, তখনই কেউ একজন আমাকে ডাক দিল। যদিও প্রথমে আমি বুঝতে পারিনি যে আমাকে ডাকা হয়েছে নাকি অন্য কাউকে। আর আমার তখন বুঝতে না পারার কারণ, তথা আমাকে আমার স্বনামে ডাকা হয়নি। ডাকার ধরনটা ছিল এমন। এই, ওই মিয়া, এই নীল শার্ট। নীল শার্ট বলে ডাকায় মনে হলো যে আমি তো নীল শার্টই পরেছি। তাই আমার মাথার চোখ আস্তা শরীর ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখতে চাইলাম কে আমাকে ডাক দিল। আমাকে ডাকলো নাকি অন্য কাউকে, এরকম ভাবনা নিয়েই আমার তাকানো। তাকিয়ে আমি দেখতে পাই একটা দল, যে দলকে দেখে আমার ভেতর কেঁপে উঠছে। আহা, না, সেটা কোনো রাজনৈতিক দল না। সেটা হচ্ছে কলেজ সিনিয়র দল। কাম সারছে। আল্লাহ আমারে বাঁচাও। আমি ভয়ে ভয়ে বুকের মাঝে অল্প একটু সাহস, মানে কোনো সাহস নেই, ভয় নিয়ে আস্তে আস্তে তাদের দিকে পা বাড়াচ্ছিলাম। তাদের সামনে যাওয়ার পর, কোথায় যাওয়া হচ্ছে? ক্লাসে। ক্লাসে কি? হ্যাঁ, তখন সে একটু জোরে ভয় দেখানো কণ্ঠে বলল, ক্লাসে কি? লেকচার শুনতে যাই। বুঝলাম। আমাকে চিনিস? না। ও তোর চেনার দরকার নাই। আমাকে যেখানেই দেখবি সেখানেই কান ধরে দাঁড়িয়ে যাবি, নয়তো। আচ্ছা, ঠিক আছে। তবে এখন দাঁড়া। আমি মেয়েটার কথা মতো কান ধরে দাঁড়িয়ে গেলাম। এইভাবেই থাকবি, হ্যাঁ? তারা আমাকে কান ধরে দাঁড় করে উধাও হয়ে গেল। তাদের চলে যাওয়াতে আমার মনে হলো যেহেতু তারা চলে গেছে, আমি আমার ক্লাসে যাই। এই ভাবনা নিয়ে আমি চলে গেলাম ক্লাসে। 30-40 মিনিট ভালো মতো কাটলেও সে সময়ের মাঝে সিনিয়র গ্যাং আসে আমাদের ক্লাসে। আমি বুঝি না এদের কি সাধারণ ভদ্রতা নাই, যে অপর আর একটা মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাও জানে না। এত বাজে বিহেভ কেন মানুষ মানুষের সাথে করে? তারা ক্লাসে আসায় আমি তাদের খুব ভালো করেই দেখছি, কিন্তু আমাকে তারা দেখছে না। তাদের ভাবভঙ্গি দেখে আমার মনে হলো তারা কাউকে খুঁজছে। কিছুক্ষণ পর একটা ছেলে আমার দিকে তাকিয়ে বলল, মালদারে পাইছি, ওই দেখ। এই, এদিকে বের হয়ে আয়। আমি ভয় পেয়ে গেলাম। আমি ভয়ে ভয়ে দাঁড়ালাম আর বললাম, আমাকে রাখছেন? আমার পাশে থাকা একটা ছেলে আমাকে বলল, ভাই আজ তো রেহাই নেই। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি তাদের দিকে আস্তে আস্তে পা বাড়ানোই মেয়েটা এসে আমার কলার ধরে ক্লাসের বাইরে নিয়ে যায়। ঠাস ঠাস করে দুগালে কতটা পড়েছে সেটা আমার জানা নেই। থুকু, এসব আমার ভালো লাগে না। কোনো রকম আমার পড়াটা চালালেই হবে। এই কুত্তা, তোকে বলছি না এখানে থাকতে? আপনারা আমার সিনিয়র, ভুল করলে শাসন করতে পারেন। মাথা পেতে শাস্তি নেব। ভুল না করে শাস্তিও দিলে র্যাগিং করছেন বলেও মেনে নেব। মেনে নেব না, মেনে নিতে হবে, এটাই স্বাভাবিক। আমরা জুনিয়র, আমরা ভার্সিটি আসি পড়াশোনা করতে, আদব কায়দা শিখতে। আপনার সিনিয়র আজকে আমাদের সাথে এই আচরণ করলে, আমরা যখন সিনিয়র হব আমরা এরূপ ব্যবহার করব না, তার কি গ্যারান্টি আছে? তো আমাদের আদব শেখা হলো, আমরা এখানে পড়তে আসি, নিজেদের বাবা মাকে কেউ গালি দেখ তা শুনতে আসি নাই। হয়তো অনেক বেশি বলে ফেলেছি, ভাবা। যাই হোক, ভুল বলছি নাকি, যা হবে দেখা যাবে। ভালো থাকবেন, আসি। বলে আমি সেখান থেকে চলে আসতে লাগলাম। তারপর আমার সাথে আর কেউ কোনো কথা বলেনি। পরের দিন যখন আমি ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে রওনা হই, অর্ধেক রাস্তা যাওয়ার পর কয়েকটা ছেলে আমাকে খুব বেশি বিরক্ত করতে শুরু করে। আর তারা আর কেউ না, আমাদের সিনিয়র দলের একাংশ। আমি তাদের প্রতিবাদ করাতে তারা আমাকে অনেক মারধর করে। সেদিন আর ভার্সিটি যাওয়া হয়নি। যদিও বের হয়েছিলাম ভার্সিটির উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমাকে যেতে হলো হাসপাতালে। সেখানে গিয়ে জানতে পারলাম আমার হাত ভেঙে গেছে। শরীরের ব্যথা কি কম ছিল যে হাতটা ভাঙতে হলো? তথা ডাক্তার আমার হাতটা প্লাস্টার করে দিলে আমি বাসায় চলে আসি। সারা রাত অনেক কষ্ট করে কাটিয়েছি। হাতে তো ব্যথা আছেই, শরীরে ব্যথার হিসেব নেই। সারাটা রাত খালি পেটে ছটফট করে কাটাই। ভেবেছি সকালে ভার্সিটি যাব, কিন্তু শরীরটা আমাকে যেতে দেয়নি। আমাকে সে নিতান্তই বাধা দিচ্ছে, তাই আমি সেদিনও রেস্ট করি। ছেলেটা গতকালও আসলো না, আজকেও আসেনি। সেদিন কি তার সাথে খুব বেশি করে ফেললাম? হ্যাঁ, সেদিন খুব বেশিই তো করেছিলাম। যাই করি, কিন্তু তাকে গালি দেওয়াটা উচিত হয়নি। আর আমাদের সে যে কথাটা বলেছে, একটা কথাও ভুল বলেনি। কিন্তু সে ভার্সিটিতে আসে না কেন? সে কি আমাদের ব্যবহারে খুব বেশি কষ্ট পেয়েছে?
সে কি আর আসবে না? আমিও না কি যে চিন্তা করছি, সে আসবে না কেন, আর তাকে নিয়ে এত ভাবছি কেন? ছেলেটা আসুক, আমি আমার ভুলের জন্য সিনিয়র হিসেবে যেভাবে ক্ষমা চাওয়া উচিত সেইভাবেই ক্ষমা চেয়ে নেব। 2 দিন হলো কিছু খাই না, আর তার কারণ হলো হাত ভাঙ্গা। আসলে আমার নিজের খাবার নিজেই করে খেতে হয়, আর তার কারণ আমার মা নেই। বাবা আছেন ব্যবসার কাজে, কোথায় থাকে কোথায় যান তিনি হয়তো নিজেই জানেন না। আর আমি থেকে ভার্সিটির পাশে একটা বাড়ি ভাড়া নিয়ে খিদেটা আর ধরে রাখতে পারলাম না। আমি বাইরে একটা টং দোকানে যাই, সেখানে গিয়ে আমি একটা কলার বন নেই, কিন্তু বাম হাতে খেতে হচ্ছে। বনের প্যাকেটটা ঠিকমতো খুলতেও পারছি না। একজনকে বললাম, ভাই প্যাকেটটা খুলে দিবেন। খাট থেকে বসে বসে আমি তাকে দেখছি। প্রথমে তাকে লক্ষ্য করিনি, হঠাৎ করে তার দিকে চোখ পড়ল। ওর চোখ ভাঙলো কি করে? আর সে এই সময় টং দোকানে কেন? কষ্ট করে বাম হাত দিয়ে খাবার খাচ্ছে। খাওয়ার পরে পিছনের ডান প্যাকেট থেকে টাকা বের করতে পারছে না। এপাশ ওপাশ করে কোনো রকম করে টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। তার পেছনে পেছনে হয়ে আমিও গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলাম একজন বয়স্ক মহিলা একটা ভারী ব্যাগ নিয়ে পড়েছেন ঠেকায়, যা তিনি তুলতেও পারছেন না আবার ফেলতেও পারছেন না। পরে গেলেন বিপদে। তখন সে ওই মহিলার সাথে কিছু একটা কথা বলতে দেখলাম। পরে দেখি অকেজো এক হাত নিয়ে আর এক হাত করে ওই মহিলার ভারী ব্যাগটা নিয়ে তার সাথে আস্তে আস্তে হাঁটতে লাগলো। আমিও কম কিসের তাদের পেছন পেছন হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পরে মহিলার বাড়িতে ব্যাগ সহ সব পৌঁছে দিয়ে সে আবার ঘরে উল্টো পথে আসতে লাগলো। কিন্তু এদিক দিয়ে আসলো, আমি তো তার সামনে পড়ে যাব। আশ্রয় নিলাম একটা গাছের আড়ালে। সে যখন আমার পাশ দিয়ে চলে যায়, আমি আবারও তার পেছনে পেছনে হাঁটা ধরি। অনেকক্ষণ হাঁটার পর দেখতে পেলাম সে আমাদের বাড়িতে ঢুকেছে। মানে আমাদের এই বাড়িটা ভাড়া দেওয়া। এত বড় বাড়িতে সে একলা থাকে বলে মনে হয় না। তবে খাবারটা বাইরে কেন খেলো? বাসায় এসে আমি রেস্টে মগ্ন। কিছুক্ষণ পর বাসায় হঠাৎ করে কলিং বেল বাজলো। দরজাটা খুলতে দেখতে পেলাম বাসার মালিক, কিন্তু এই অবেলায় তিনি কেন বুঝতে পারছিলাম না। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি যুবরাজ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। তোমার হাতে কি হয়েছে? না আঙ্কেল, ও কিছু না, একটু ভেঙে গেছে। কিভাবে ভাঙলো? একে দেখে আমি তো হতভম্ব হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেখেও চোখ দুটো এত বড় বড় করে অবাক হয়ে তাকালো কেন? এই, কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? ও আমার মেয়ে নাদিয়া। ও আপনার মেয়ে? বাবাকেও বাঁচলাম। যাই হোক, বাবার সামনে আশা করি আমাকে কিছু করবে না। আচ্ছা যুবরাজ, আমাকে বলবে তোমার হাত কিভাবে ভেঙেছে? আরে না আঙ্কেল, তেমন কিছু না। কি হয়েছে বলো আমায়। থাক না আঙ্কেল, বাদ দিন। তোমার বাবা জানলে আমাকে আস্ত রাখবেন না। বলো কি হয়েছে। না আঙ্কেল, আমি বাবাকে জানাবো না। আপনারও জানানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা বাবা। তা আঙ্কেল, আপনি হঠাৎ এই অবেলায় কেন? কোনো দরকার? আরে না রে বাবা, হঠাৎ করেই আমার মেয়েটা জেদ ধরে বসলো সে নাকি আমার এই বাসাটা দেখবে। অনেক আগে নাকি দেখেছে, সে ভুলে গেছে। আর বাসায় কে কে থাকেন তাদের সাথেও পরিচয় হতে এসেছে। কিন্তু আঙ্কেল, আপনি তো জানেন এই বাসাতে আমি একা থাকি, যার কারণে আমার সাথে পরিচয় হওয়া ছাড়া আর কেউ নেই। আর আপু তো আমাকে আগে থেকে চেনেন। ওহো, আমাকে আপু বললো কেন? আমার রাগে মেজাজটাই পুরো নষ্ট। দুঃখিত আঙ্কেল, আমি আপনাকে কোনো আপ্যায়ন করতে পারছি না। আহা, কি বলছো তুমি? আমার আরও কেমন লাগছে। তোমার হাতে কি হলো আমি জানতে পারিনি। না আঙ্কেল, সমস্যা নেই। আমার সাথে কথা বলা অবস্থায় আঙ্কেল একটা কল আসলো। ফোনে কথা বলে শেষ করে আমাকে বলল, আচ্ছা যুবরাজ, তুমি যদি মনে কিছু না করো, আমার মেয়েটাকে এইখানে রেখে যাই। মানে আঙ্কেল? মানে তুমি ভয় পেও না, আমি একটু দরকারে বের হব, একটু ইমার্জেন্সি, বুঝতেই তো পারছো। এখন নাদিয়াকে বাসায় দিয়ে এসে আবার যাওয়া আমার জন্য দেরি হয়ে যাবে। আচ্ছা বাবা, সমস্যা নাই, আমি এখানে আছি। যুবরাজ, আচ্ছা আঙ্কেল। তারপর আঙ্কেল চলে গেলেন। আঙ্কেল চলে যাওয়ার পরে আমি নাদিয়াকে বললাম, আচ্ছা আপনি এখানে বসেন, আমি ভেতরে আসি, দরকার হলে ডাক দেবেন। বলে আমি রুমে চলে আসলাম। আমার কাছে বড়ই আজীব লাগছে এই ভেবে যে একটা বাবা তার মেয়েকে একটা
একা একটা ছেলের বাসায় কিভাবে রেখে গেলেন? হয়তো আমাকে বিশ্বাস করেন, যা হোক, এত বিশ্বাস ভালো না। আর বেমানান লাগছে এই ভেবে আমি একা একা বাসায় একটা মেয়ের সাথে আর না দিয়েও কেন থাকতে চাইলো। ধুর, কি ভাবছি, নিজে ঠিক থাকলে সব ঠিক। আমি বসে বসে ফোন টিপছি, হঠাৎ করে নাদিয়া আমার রুমে প্রবেশ করলো। আমি খেয়াল করিনি যখন সে আমার পাশে এসে বসলো। এ কি হয়েছে আপনার? কই কি হবে? আপনি আমার রুমে আসলেন। কথা বলবো। আমি আপনাকে বললাম না যে ড্রয়িং রুমে থাকেন, দরকার হলে ডাক দিতে। তো ডাকতেই তো এসেছি। চিৎকার করে ডাকতে পারতেন। চিৎকার করে ডাকার কথা আমার মাথায় ছিল না। আর আপনি একটা ছেলের রুমে একজন মেয়ে হয়ে একা বাসায় কিভাবে ঢুকলেন? কারণ সেই ছেলেটাকে আমি যতটুকু চিনেছি, আমি জানি সে খারাপ না। আপনি পারমিশন না নিয়ে রুমে ঢুকলেন কেন? আমি শুধু এটাই জিজ্ঞেস করতে এসেছি, আপনি যে বাসায় খাবার খান, নিজে রান্না করি। কি রান্না করেন? ডিম ভেজে খাই। আর আর কিছু পারি না, অনলাইন অর্ডার করি। রান্না করার মতো বাসায় কি আছে? আমার বাসায় সব জিনিসই আছে। আপনি রেস্টুরেন্ট দিতে পারবেন, হি হি হি। আচ্ছা, এই বলে আমি রুম থেকে বেরিয়ে সোজা কিচেনে চলে আসি। একটু খুঁজতে হয়েছে, তবে একসময় আমি সব কিছু পেয়ে গেছি এবং রান্নার কাজে লেগে পড়ি। যুবরাজ তো মনে হচ্ছে সে দুনিয়ার বাইরে কোথাও আছে। যাই হোক, আমি বিন জবাবে আমার কাজ শেষ করতে পারলেই ভালো। রান্না শেষে আমি আবারও যুবরাজের রুমের বাইরে থেকে ডাকতে লাগলাম, যুব, এই যুব। জি, আসতে পারেন। আর আমাকে যুব বলে ডাকেন কেন? আমার নাম যুবরাজ। আচ্ছা বাবা, যুবরাজ একটু ডাইনিংয়ে আসবে? দেখেন, এই ভাঙা হাতে আমি আপনাকে কিছুই খাওয়াতে পারবো না। আপনার খিদে লাগলে ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে খান। এই ঠান্ডার মাঝে আইসক্রিম খেলে তো গলা ঠান্ডা লেগে যাবে। তবে খালি পেটে থাকেন। ওগো, আসো না একবার ডাইনিং টেবিলে। দেখেন, আপনি আমাকে এত দরদ মাখা শব্দে রাখেন কেন? ওমা, ডাকতে পারি না বুঝি? না ডাকলে খুশি হব। তুমি আসবে কি না? আচ্ছা চলেন। ডাইনিং রুমে গিয়ে দেখি টেবিলের ওপর হরেক রকমের খাবার। দাদিয়ার দিকে ভুরু কুচকে তাকিয়ে বললাম, আপনার খিদে লেগেছে? একটা কিছু অর্ডার করতেন, আমাকে বলতেন, আমি অর্ডার করে দিতাম। এত খাবার রান্নালেন কেন? এগুলো এবার অপচয় হবে না? আমি চেয়ার টেনে তাকে বললাম, বসো এখানে। সে চেয়ারে বসায়, আমি তার কাঁধে হাত রেখে বলি, এইগুলো বাইরের খাবার না? মাথা ঘুরিয়ে তার দিকে তাকিয়ে বললাম, তবে? এগুলো আমি বানিয়েছি। দুঃখিত, আমি খেতে পারবো না। আপনি এত কষ্ট করতে গেলেন কেন? তুমি শুধু ডিম ভেজে খাও, ভাবলাম ভালো কিছু রান্না করে দেই, তুমি খাবে, কিন্তু খেতে চাচ্ছ না। আহা, আমার হাত যে ব্যান্ডেজ আবরিত, খাবো কেমনি? ধন্যবাদ আপনাকে এত আয়োজন করার জন্য। ও আচ্ছা, বসো, আমি খাইয়ে দেই। না না, আমি চেষ্টা করছি, পারবো। আমার আর কিছু করার আগে সে আমাকে খাইয়ে দিল। আহা, এরকম কেউ যদি প্রতিদিন রান্না করে খাওয়াতো, উফ, এত স্বাদের রান্না। মজা হয়েছে? হ্যাঁ, খুব। আমি একটু খাই। না, খেন না। কেন? এগুলো আমার জন্য, তাই আমি খাবো। আমিও খাবো। আমি জোর করে খাবারটা খেতে ঝালে মরে যাই অবস্থা। এত ঝাল তুমি আগে বললে না? এত কষ্ট করে রান্না করলেন, এখন যদি ঝালের দোষ দিয়ে না খাই তবে আপনি কষ্ট পাবেন। শোনো, জি। আমাকে বিয়ে করবে? মানে? আপনি আমার সিনিয়র। ভালোবাসা বয়স ম্যাটার করে না। না, তবুও। আমাকে নিজের করে নেওয়ার আর তো কোনো কারণ আছে, তবে আমার মনে হয় না। না, নেই, কিন্তু আমি পারবো না। আমি আপনাকে ভালোবাসি না। বাসো? এত ঝাল খাবার খেলে চোখ দিয়ে এমনিই পানি চলে আসে, কিন্তু তুমি সেই পানিটাও কষ্ট করে ধরে রেখেছো। আমি কষ্ট পাবো এইভাবে বলছো না খাবার ঝাল। আমি খেলে বুঝে যাব, তাই দিচ্ছ না খেতে। এ কি আমি ভালোবাসা বুঝবো না তো কি বুঝবো? আমি মানুষ হিসেবে খুব খারাপ। যে মানুষ তার এক হাত ভাঙা তবু অন্য হাত দিয়ে মানুষের ভারী জিনিস বাসায় পৌঁছে সেবা করতে জানে, সে খারাপ হতে পারে না। পরক্ষণে আঙ্কেল চলে আসলেন। বাবা, কিরে মা, কাঁদছিস কেন? বাবা, সে আমাকে মেনে নিচ্ছে না কেন? মানে? মানে আঙ্কেল, তিনি আমাকে নাকি ভালোবাসেন।
এতটুকু সময় ভালোবাসা? আমি অনেক আগে থেকেই বাসি। যুবরাজ, আমি আমার মেয়ে যুবরাজ, আমি আমার মেয়ের কোনো কথা নাই যে পূরণ করিনি। তোমাদের একত্রিতায় আমার আপত্তি নেই। যদি তোমার আপত্তি না থাকে আমার মেয়েকে মেনে নিতে পারো। কিন্তু বাবা, তোমার বাবার সাথে আমি কথা বলবো, তুমি চিন্তা করো না। মেনে নিয়েছো কি? আমার ভালোবাসা? হ্যাঁ মানলাম, কিন্তু প্রতিদিন এত ঝাল খেলে মরে যাব। মরে যেও, কিন্তু আমার ছেড়ে যেও না। আচ্ছা গো, লাভ ইউ। পিকনিক ফ্রম টঙ্গিপাড়া। আজ আমরা পিকনিক এসেছি, কলেজের অল স্টুডেন্ট পিকনিক এসেছি। আমি এসে এদিক ওদিক ঘোরাফেরা করছি। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, মনোমুগ্ধকর করা একটা পরিবেশ। আমি ঘুরছি, হঠাৎ ইন্টার সেকেন্ড ইয়ারের পড়া মেয়েগুলোর ডাক। এই যে দুলাভাই, এইদিকে আসো। এই মেয়েগুলোর কি কোনো কাজ নেই? দেখলেই দুলাভাই বলা শুরু করে দেয়। কিছু বলতেও পারছি না, কারণ তারা আমার বড়, তাই। আমাদের কাছে আসবি না কি টেনে নিয়ে আসবো? আমি তাদের কাছে চলে যাই। আপুরা, আপনাদের জন্য আমি কি একটু শান্তিতে থাকতে পারবো না নাকি? কলেজে আসলে আমাকে জ্বালিয়ে খান, আর এখন পিকনিক এসেছি, তবুও কেন জ্বালাতে আছেন? ওকে চালাবো, আমাদের পাশে বসে বসে আড্ডা দিবে, এখানে বসে পড়ো। না, আমি একা একা ঘুরবো। কেন দুলাভাই, একা একা ঘুরতে কি তুমি খুবই পছন্দ করো? আমি কোন কালের দুলাভাই আপনাদের? কোন কালের মানে? এই কালের। কেন, আপনার বোন কি আমি বিয়ে করেছি নাকি? এই বান্দর আমার বোনকে কোনো বিয়ে করবি আমার বান্ধবীকে জন্য? সেই গুডিটি আবার কই? ও এখানে আসার আগেই আমার যেতে হবে, না হয় জ্বালিয়ে খাবে। আমার পাশের সিটে বসে আজ আমার খবর 12টা বাজিয়ে দিয়েছে। এখন আমি ওর চোখের সামনে পড়তে চাই না। এটা বলে আমি সামনের দিকে এগোতে যাব, এমনই সময় ওদের সব মেয়ে কয়টা আমাকে টেনে বসিয়ে দিল। ফারজানা তোকে চোখে চোখে রাখতে বলেছে। কেন, তুমি কি ফারজানা আপুর চামচা? এটা বলা মাত্রই সবাই হেসে দিল, আর মিম আপু এসে আমার গলা চেপে ধরল। আমি চামচা দেখতে আসি। সরি আপু, আমি কোনোদিনও আর আপনাদের কিচ্ছু বলবো না। এটা বলা মাত্রই মিম আপু আমাকে ছেড়ে দিল। কিছু বললাম না, মাফ করে দিলাম। যদি তোকে এখন মেরে ফেলি তাহলে আমার বান্ধবীটা বিধবা হয়ে যাবে, তাই আমি আমার বান্ধবীকে বিধবা বানাতে চাই না। আমি ওদের আর কিছু বললাম না, আমিও চুপ হয়ে থাকলাম। যদি কিছু বলি তাহলে এখানে যে কয়টা মেয়ে আছে সবাই আমাকে শেষ করে দিবে। আম্মু, আমি একটু সামনে থেকে ঘুরে আসি, এখানে বসে থাকতে আর ভালো লাগতেছে না। সামনে অনেক রৌদ্র, কালো হয়ে যাবি তো। আর চেহারার প্রতি একটু যত্ন নিতে পারিস না? না, কালো হব না। আমার বান্ধবীগুলো ওই যে ওখানে বসে আছে, আমি ওখানে যাই। ওকে যা। আর শোন, এখানে কিন্তু অনেক ছেলে এসেছে, তাই কোনো ছেলের সাথে মিশবি না। আমি কোনো ছেলের সাথে মিশি না, শুধু একজনের সাথেই মিশি। কে সে? আবির তোমার মেয়ের জামাই হবে যে, সেই ছেলেটা। কি বললি? দাঁড়া তুই। এটা বলে আমি দৌড় দিলাম। এসে দেখি আমার সব বান্ধবীর আমার বরটাকে ঘিরে ধরে আছে। এই, তোর আমার বরটাকে কি পেয়েছিস? তোর বরটা আজ আমাকে অনেক অনেক কথা বলেছে। কি বলেছে? না থাক, আর ওই কথাটা মুখে নিতে চাই না। এই যে ফারজানা আপু, আমি কেমন তোমার বর হই? হ্যাঁ, কলেজে সবাইকে তুমি বলে বেড়াইতেছো যে আমরা নাকি জামাই বউ। এখন হবা না, ভবিষ্যতে হবা। এই, কই যাচ্ছ? আমি তোমার সাথে যাব। কেন, আমার সাথে কি তোমার? তুমি তোমার বান্ধবীদের সাথেই আড্ডা দাও। না, আমি আমার জামাইয়ের সাথেই যাব। আর না নিলে কিন্তু এখন আম্মুকে ডাক দিব। এখানে আবার ম্যাডামকে নিয়ে আসতেছো কেন? তুমি আমাকে নিবে না, তাই না? তাই তো নিয়ে আসতেছি। আপু, তোমাকে আল্লাহ দুটো পা দিয়েছে, ওই পা নিয়ে তুমি একা একা ঘুরতে যাও। আচ্ছা
আছে, বাট তবু আমি তোমার হাঁটবো। আমি এসে ওর হাত ধরলাম, তারপরে বললাম চলো ওই পাশে যাব। আমি যাব না, তুমি একা একা যাও। আর তোমার সাথে গেলেই তুমি শুধু শুধু আমার সাথে দুষ্টামি করো। করবো না, শুধু আদর করব। যাব না তোমার সাথে। আবির না গেলে কিন্তু লাফ দিয়ে তোমার কোলে উঠে যাব, তারপরে বুঝবা। যখন আম্মু দেখবে তখন আমি বলবো যে তুমি আমাকে জোর করে কোলে নিয়েছো। এত ফাজিল আর গুন্ডি মেয়ে আমার কোনোদিনও হাতে পড়েনি। এই চলো সামনে থেকে হেঁটে আসি। আসার সময় মিম আপুরা বলল, কুত্তি, তোরা হারতে যাবি আর আমরা কি এখানে বসে থাকবো? আমি আর আবির কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসি, তারপরে তোদের সামনে আসতেছি। ঠিক আছে, যা তাহলে। আর দুলাভাইকে একটু সাবধানে রাখিস যেন, দেখে আমার ক্রাশ খায় না। যে খাইবে তাকে আমি কিছুই বলবো না, শুধু তার চোখ দুটো তুলবো। আপু তুমি যাবা নাকি তর্ক করবা? চলো, আমি আর আবির চলে আসি। সামনে একটা বন আছে, ওখানে চলে আসি। আবির, এই দেখো কি সুন্দর সবুজ ঘাস, এখানে বসে পড়ো। কেন দাঁড়িয়ে থাকি না? না, বসে বসে কথা বলবো। আবির বসার পরে আমি ওর কোলে শুয়ে পড়লাম। আপু যে কোনো সময় ম্যাডাম আসতে পারে। আজকে আসবে তাকে কি আমি ভয় পাই নাকি? আর উনি তোমার ম্যাডাম, শাশুড়ি আম্মা বলে ডাকবা, বুঝেছো? কেন এমন মজা করতেছো বলো তো? এই শোনো, আমি কোনো মজা করি না, বুঝলা? যেটা বলি সেটা এখন সঠিক কথা। আরেকটা কথা, আমি মনে হয় এই কলেজে আর পড়বো না। কেন, কোথায় যাবা শুনি? আর তুমি যেথায় যাবা আমাকেও সাথে করে নিয়ে নিও। আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। এখন বলো, কেন আমাদের কলেজ ছেড়ে দিবা? কলেজের যেই আমাকে দেখে না কেন সবাই বলে দুলাভাই, আর বলে ফারজানার জামাই। এটা বলে কেন? কেন গো, আমি তোমার কি এসব শুনতে ভালো লাগে না? জানি না, তবে সেই আব্বু আমাকে কলেজে এগিয়ে দিতে আসছিল। সেই সময় তোমার কতগুলো বান্ধবী মিলে আমাকে দেখেই দুলাভাই দুলাভাই শুরু করে দিয়েছে। তো তোমার আব্বু কিছু বলেনি? বলছিল, বাট আমি তাকে কিছু বলিনি। কেন বলনি? তুমিই বলে দিতা যে দুলাভাই আমাকেই বলে। কেন বলবো? আর আমার বউ কই? কেন আমি? এই দেখো, এমনভাবে বলবা না, তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হব। ওকে, বলবো না। আমি দুজনে কথা বলতেছি আর ভেতরে আবির বলল, তুমি অনেক সুন্দর। কলেজের কত মানুষ যে তোমার উপরে ক্র্যাশ খাইছে, এগুলো তুমি জানো? খাইছে, তবু তুমি খাওনি। আমি তো খাইছি। সত্যি তো। আচ্ছা, আমাকে তোমার কাছে কতটা ভালো লাগে? অনেক। তবে তোমার চুলগুলো আরো ভালো লাগে, আর গাল দুটো অনেক ভালো লাগে। তাই আবির, আমার গাল দুটোকে কোনো সময় কিস করতে মনে হয়নি? কি বলো? তুমি আমার বড় আপু, আর আমি তো এসব কথা কোনো সময় মুখেও আনিনি। তুমি না নিলে আমি বুঝতে পারছি যে আমাকে কিস করতে মন চায় না, তাই না? না নাকি সত্যি এখন তুমি আমাকে একটা কিস করো তো? আপু, আমি যাই, তুমি এখানে একা একা থাকো। কই যাবা? হ্যাঁ, আর শোনো, এখন যদি আমাকে কিস না করো তা আম্মুকে কিন্তু বানিয়ে বানিয়ে বলে দিব। এই মেয়ের সাথে এসে আমি গ্যারা কলে পড়লাম। আপু দেখো, তুমি যেটা বলছো ওটা দেয়া ঠিক হবে না। আশেপাশে কত লোক আমাদের দিকে তাকিয়ে আছে, আর তুমি আমার পাশে শুয়ে আছো। এতেই নাকি নাকি বলতে আসে তারা মনে মনে। দিবা না? ওকে, আমি যাইতেছি আম্মুর কাছে বিচার দিতে। কি করব? আসলে ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে। এখন যদি ওকে কিস না করি তাহলে কি না কি বানিয়ে বলবে তা আমি জানি না। অতঃপর আমি গিয়ে ওর গালে দুটো কিস করলাম। এই তো আমার লক্ষ্মী বাবু, এমন ভাবে আমার যেটা বলবো সেটাই করবে। আমি মনে মনে বললাম, তোমার কথা শুনলে তো আমার ওপরে যে আর বেশি টাইম লাগবে না। চলো, এখানে অনেকক্ষণ ছিলাম, এখন ওদিকে যাই। ওরা আবার আমার জন্য বসে আছে। তুমি যাও, আমি আসতেছি। এখানে একা একা বেশিক্ষণ থেকো না,
কিছুক্ষণ পরে চলে এসো। ঠিক আছে। ফারজানা আপু চলে গেল আর আমি তাকিয়ে আছি অন্যদিকে আর ভাবছি এত ছেলে থাকতেও কেন এই মাইয়াটা আমার সাথেই এমন করে। এখন আসুন পরিচয়টা হয়ে নেই। আমি আবির, আব্বু আম্মুর কলিজার টুকরো একমাত্র ছেলে। আমি এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হলো ফারজানা, আমাদের ক্লাসের আইসিটি ম্যাডামের মেয়ে। ও এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছে। মেয়েটি অনেক ভালো, তবে একটু গুন্ডি স্বভাবের। এখনই তো দেখলেন কেমন করছিল। কলেজের এমন কেউ নেই যে আমাকে দুলাভাই বলে ডাকে না। এই মেয়ে কাকে কি বলেছে সেটা আমি বুঝতে পারছি না। কলেজে তো এসে শান্তি মনে হয় চলেই যায়। অন্য কলেজে কিছু বললেই ওর আম্মুর ভয় দেখায়। তবে মেয়েটি দেখতে সে আমাদের কলেজের ভিতর যত সুন্দরী মেয়ে আছে তার ভিতর 1 বা 2 নম্বরে আছে এই মেয়ে। আমি আরও কিছুক্ষণ খোলা আকাশের নিচে বসে চলে আসি বন্ধুদের কাছে। আর বন্ধুদের কাছে আসা মাত্রই সবাই আমাকে দুলাভাই দুলাভাই বলা শুরু করে দিল। শান্তি নাই কোনোখানে। কি দোস্ত, দুলাভাইকে কোথায় রেখে আসলি? ও মনে হয় সামনে বসে আছে। যাই হোক, আবিরকে তো তুই পটিয়ে নিলি। আর কই পারলাম, ও তো আমাকে বোঝেই না। ও সব বুঝে, বাট না বোঝার ভান করে। পিকনিক দিয়ে বাড়িতে যাই, তারপরেই দেখব কেমন বুঝেও না বোঝার ভান করে ওদের সাথে আরো কিছুক্ষণ বসে চলে আসি আম্মুর কাছে। দুপুরবেলা সবাইকে খেতে দিল। তারা সবাই মিলে আরো কিছুক্ষণ ঘুরে সন্ধ্যার একটু আগে আগে সবাই গাড়িতে এসে বসে পড়ি। কিছুক্ষণ পরে আম্মু আসলো আমার কাছে। তুই আমার সাথে আমার গাড়িতে চল, আমাদের গাড়িটি অনেক আগে যাবে। না আম্মু, আমি সবার সাথে যাব। বাড়িতে যেতে যেতে রাত হয়ে যাবে মনে হয়। একা একা বাড়িতে যেতে পারবি তো? পারবো। আম্মুর কাছে আরো কিছুক্ষণ কথা বলে আম্মুকে পাঠিয়ে দিলাম। এর ভেতরে আবির এসে অন্য একটা সিটে বসলো, তাই আমি ওকে ডাক দিলাম। আপু বলো। ও পাশে বসলি কেন? দেখো না আমার পাশের সিটটা খালি পড়ে আছে। তোমার সাথে এখন যাওয়া যাবে না। আসার সময় আমার সাথে কি পরিমাণ দুষ্টামি করেছো সেটা আমি ভুলিনি। আর করব? এখন বসবি কিনা বল। আমি ওর পাশের সিটে বসে পড়ি। আবির, গান শুনবি? না, আমি গান শুনি না। আমি জোর করে ওর কানে একটা ইয়ারফোন গুঁজে দিলাম। দেখছিস গানটা কি রোমান্টিক? এসব গান আমি শুনি। শোনো না, বাট আমার সাথে শুনতে হবে। আমি আর ইয়ারফোনটা কান দিয়ে খুললাম না। ওর সাথে আমি গান শুনতে লাগলাম। এর ভিতরেই রাত হয়ে গেল। আমরা সবাই বাসের ভিতর বসে আছি। কিছুক্ষণ পরে আমি বাসের সিটে ঘুমিয়ে পড়লাম। অনেকক্ষণ ঘুমানোর পরে বাসটা এসে একটা জায়গায় থামলো। আমি চোখটা খুলে নিলাম। চোখ খুলে দেখি যে ফারজানা আমাকে জড়িয়ে ধরে আছে আর আমি ওকে জড়িয়ে ধরে আছি। এমন সময় পাশের সিট থেকে মিম আপু বলল, এই যে ফারজানা, কলেজের সামনে এসে পড়েছিস। মিমের কথায় ঘুম ভেঙে গেল। বাসের ভেতরে সেই একটা ঘুম হয়েছে। ঘুম ভালো হবে না তো কি করবে? আবিরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, তাই তো এত ভালো ঘুম হয়েছে। কি রে দোস্ত, তোরা দুজনে তো ভালোই একটা ঘুম দিয়েছিস। অনেক ভালো একটা ঘুম হয়েছে। তা তো হবেই। আপু দেখেছো সবাই আমাদের দিকে তাকিয়ে কেমন করতেছে? সেটা হয়েছে, বাট দাও, চলো বাড়িতে যাব। আর যাবার সময় আমাকে একটু বাড়ির কাছে নামিয়ে দিয়ে যাবা। আমি মনে হয় চলে গেছি। চলো আমরা দুজনে এসে একটা রিকশায় উঠে পড়ি। আজকে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে কেমন লাগছিল? জানি না কেমনে যে এটা হলো, বুঝতেছি না। তোমার বোঝা লাগবে না, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে আমার ভালোই লাগছে। এই যে তুমি তোমার বাড়ির কাছে এসে পড়েছো, এটা বলার পরেই ফারজানা নেমে চলে গেল। কালকে কথা হবে বাবু। এই মেয়ে আমার গালে এসে একটা কিস করে বাড়ির ভিতরে ঢুকে গেল। আস্ত একটা শয়তান মেয়ে। রিক্সাওয়ালা মামার সামনে এই কিসটা করে দিল। আমিও রিক্সায় করে বাড়িতে চলে যাই। এভাবে আরও 15টা দিন কেটে গেল। আমি একটা ইংরেজি প্রাইভেট পড়তেছি। এখানে এসে শুনতে পেলাম স্যার নাকি আজ পড়াবে না। কি করব তাই বসে পড়লাম।
আর একটা টেবিলে গিয়ে বসে মোবাইল চাপতেছি। এর ভিতরে আমার পাশে কে যেন এসে বসে পড়ল। তাকিয়ে দেখি ফারজানা আপু। কি সোনা, আজকে এত তাড়াতাড়ি কলেজে কেন? পড়তে আসছিলাম, বাট স্যার নাকি আজকে পড়াবে না। সো তুমি এখানে কেন? আমার স্যারও আজকে পড়াবে না, তাই ভাবলাম সামনে গিয়ে একটু বসি। দেখেছো আমাদের দুজনের কত মিল। তো কি হয়েছে? আমি আবিরকে জড়িয়ে ধরে বললাম, আবির তুমি কি বোঝো না আমি তোমাকে ভালোবাসি? আজ আর এই কথাটা বলতে মুখে আটকালো না। আর কতদিন অপেক্ষা করব, তাই আমি আজকে বলেই দিলাম। দেখো আপু, আমার কাছেও তো তোমাকে অনেক ভালো লাগে, কিন্তু তুমি তো ম্যাডামের মেয়ে। আমাদের দুজন যদি প্রেম করতে দেখে তাহলে আমি শেষ। এই শোনো, আম্মুকে আমি আগেই বলে দিয়েছি যে আমি তোমাকে আমার জামাই বানাবো। ম্যাডামে কিছু বলেনি? কি বলবে? আম্মু আবার আমার কোনো কথা ফেলবে না। এখন বলো, তুমি কি আমাকে ভালোবাসো? হুম, না বলে সোজাসুজি বলে দাও। আমিও তোমাকে ভালোবাসি। এখন জড়িয়ে ধরা ছেড়ে দাও তো, কেউ আসতে পারে। দিব যদি কাউকে এখানে আসতে দেখি তখন। না নয়, তা নয়, আজকে আর ছাড়বো না। এটি বলার পরে আবিরও আমাকে জড়িয়ে ধরলো। এরপর থেকে শুরু হলো আমাদের ভালোবাসার সুন্দর একটি গল্প। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চোখের বালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।